আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে চলেছি দ্য টেড টক, দ্য অফিসিয়াল টেড গাইড অফ পাবলিক স্পিকিং। বইটা লিখেছেন ক্রিস অ্যান্ডারসন, দ্য হেড অফ টেড। সো টেড জিনিসটা আসলে কি? টেড হলো এমন একটা অর্গানাইজেশন যা পাবলিক স্পিকিংয়ের মাধ্যমে বিভিন্ন সেক্টরের মানুষদের ইনভাইট করে থাকে, যাতে তারা তাদের আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করতে পারে। আইডিয়া, ইম্প্যাক্টফুল আইডিয়া, যা আমার আপনার চিন্তার পরিবর্তন করতে সক্ষম ইতিবাচকভাবে। সো টেডের জার্নি বা টেডের এই যাত্রাটা শুরু হয় 1984 সালে, এবং তখন শুধুমাত্র 3টা সেক্টরের উপর ভিত্তি করে টেডের যাত্রা শুরু হয়, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে টেডের নামকরণটা আসলে কীভাবে হলো। টেড, টিইডি, টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড ডিজাইন। মূলত এই 3টা সেক্টরের উপর ভিত্তি করে টেডের জার্নি শুরু হয়, এবং তখন ইনিশিয়ালি এই 3টা সেক্টরের উপর বিভিন্ন মানুষজন এসে তাদের আইডিয়া শেয়ার করতো। বাট আস্তে আস্তে যেটা হয় যে নর্মাল কনফারেন্সের বদলে তাদের একটা অ্যানুয়াল কনফারেন্সের হতো, সেখানে বিভিন্ন সেক্টরের মানুষ এসে তাদের আইডিয়া শেয়ার করতো। এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে নর্মাল কনফারেন্সের তুলনায় যে অ্যানুয়াল কনফারেন্স, সেটার ইম্প্যাক্ট বা চাহিদা, পপুলারিটি সবগুলোই বেশি। তখন 1990 সাল থেকে টেডের আলটিমেট জার্নি শুরু হয়, যেখানে বিভিন্ন সেক্টরের মানুষজন এসে তাদের আইডিয়া শেয়ার করতে থাকে। এবং 2008 সাল থেকে এই যে জার্নিটা, সেটা অনলাইন ভিত্তিক হওয়া শুরু করে। বেসিক্যালি অনলাইনে এই যে টেডের যে টেড স্পিকগুলো রয়েছে, সেগুলো অনলাইনে সম্প্রচার করা হয়, যাতে শুধুমাত্র গুটি সংখ্যক কিছু মানুষ না, বিশ্বব্যাপী সবার কাছে এই আইডিয়াগুলো পৌঁছাতে পারে। এবং সেই লক্ষ্য থেকে ক্রিস অ্যান্ডারসন এই বইটা লেখে, এবং এই বইটাতে তিনি তার যে এক্সপিরিয়েন্স, টেডের সাথে তার যে এক্সপিরিয়েন্স, এত বছরে বিভিন্ন মানুষ আর তাদের যে টেড স্পিকগুলো রয়েছে এত পপুলার কেন হয়েছে, তার যে কলা কৌশলগুলো, সেগুলো তিনি এই বইয়ে সুন্দরভাবে সহজভাবে গুছিয়ে লেখার চেষ্টা করে, যাতে সাধারণ মানুষ যারা নিজেরা তাদের আইডিয়াগুলো শেয়ার করতে চায়, তারা যেন কনফিডেন্টলি এবং পাওয়ারফুলভাবে, তাদের ইম্প্যাক্টফুলভাবে তাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারে। সেই জন্য এই বইটা তিনি লিখেছেন অ্যাজ এ গাইড, পাবলিক স্পিকিং গাইড হিসেবে। তো আজকে আমি শুধুমাত্র কিছু ইনসাইট বলে শেষ করে দিব না, প্লাস এই বইয়ের কিছু প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। অনেকগুলো প্রিন্সিপাল নিয়ে এখানে কথা বলা হয়েছে, তবে আমার মতে মোস্ট ইম্প্যাক্টফুল, অবশ্যই লেখকের মতেও মোস্ট ইম্প্যাক্টফুল কিছু প্রিন্সিপাল, যেগুলো পাবলিক স্পিকিংয়ের জন্য অনেক বেশি জরুরি আমার মতে, সেইগুলো নিয়ে কথা বলবো। স্টার্ট উইথ মোস্ট ইম্প্যাক্টফুল 5 প্রিন্সিপাল অফ পাবলিক স্পিকিং ফ্রম টেড টক। সো প্রথম আইডিয়াটা হলো এমন একটা আইডিয়া দিয়ে শুরু করা, বা এমন একটা আইডিয়া দিয়ে আপনার স্পিচ সাজানো যেটা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সক্ষম, এবং সেটা ইতিবাচকভাবে। ধরেন আমি এতদিন কি জানি, আমরা জানি যে সোশ্যাল মিডিয়াগুলো মানুষের সামাজিকতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, সামাজিকতা বাড়ায়, রাইট? বাট আলটিমেটলি যদি আপনি পরিসংখ্যান হিসাব করেন, পরিসংখ্যান অনুযায়ী এই সোশ্যাল মিডিয়াগুলো মানুষকে একা করে দিচ্ছে। সো এই যে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা হলো, এই জিনিসটা মানুষকে আটকে রাখবে আপনার কথা পরবর্তীতে শোনার জন্য, যাতে এই যে আপনি বললেন যে আইডিয়া, অন্যরকম একটা আইডিয়া শেয়ার করলেন, এই জিনিসটা শুধুমাত্র যেন ওই কনফারেন্স পর্যন্ত না থাকে, এর বাইরেও মানুষের সাধারণ জীবনে, এই কনফারেন্সের বাইরে সাধারণ জীবনেও যেন মানুষ কাজে লাগাতে পারে, আপনার কথাগুলো মনে রাখতে পারে, এমন একটা আইডিয়া শেয়ার করা। সেকেন্ড পয়েন্ট হলো বি অথেন্টিক, বি জেনুইন, যাতে যারা অডিয়েন্স রয়েছে তারা আপনার সাথে কানেক্ট করতে পারে। সো ব্যাপারটা হলো কানেক্ট কীভাবে করবে? কানেক্ট তখনই করবে যখন অডিয়েন্স বুঝতে পারবে যে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, কথা বলছে, তারা আমার মতোই একজন মানুষ, অর্থাৎ আমার গণ্ডির মধ্যে থাকা একজন মানুষ, যে মানুষটা হয়তো আমার মতোই ছিল, এখন গিয়ে ওই পর্যায়ে কোনো একটা সাকসেসফুল হয়েছে, তাই তো তিনি ওই জায়গায় আছে, তাই না? তো ওই রকম কানেকশন বিল্ড করা। অ্যান্ড লেখকের মধ্যে ওই কানেকশনটা বিল্ড তখনই হবে যখন আপনি সবার সাথে, মানে আপনার যে ভালনারেবিলিটি বা আপনার যে দুর্বলতা, সেই জিনিসটা সবার সামনে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। ধরেন আপনি আপনি বললেন যে ছোটোবেলা থেকে আমি ইন্ট্রোভার্ট, যেমন আমার ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে ইন্ট্রোভার্ট, কথা কম বলি, যখন মেহমান আসে ঘরের কোনায় গিয়ে লুকায় থাকি। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এই জিনিসগুলো মানুষকে আপনার সাথে কানেক্ট করতে সাহায্য করবে। মানুষ বুঝতে চেষ্টা করবে, ঠিক আছে, ওই মানুষটা অ্যাকচুয়ালি আমার মতনই, অ্যান্ড সেখান থেকে সে এই জায়গায় আসছে, তার মানে দ্যার ইজ সামথিং দ্যাট আই ক্যান চেঞ্জ ফ্রম হিজ আইডিয়া। আমি তার আইডিয়া থেকে কিছু নিতে পারবো, এবং হয়তোবা আমিও তার জায়গায় যেতে পারবো। সো ব্যাপারটা হলো যে কানেকশন বিল্ডিংয়ে জেনুইন থাকা, অরিজিনাল থাকা, এমন কিছু না দেখানো যেটা মানুষের আয়ত্তের বাইরে, যে আরে আমি তো ওইটা করে ফেলছি, ওইটা করে ফেলছি, এবং মানুষ আমার কথা শুনবে কারণ আমি এই পর্যায়ে গেছি। না, আমি নিচে থেকে শুরু করছি, এবং আপনি যদি ওই পর্যায়ে থাকেন তাহলে আপনিও শুরু করতে পারবেন, কারণ আপনি যদি শুরু করেন এখন, আপনিও ওই জায়গায় যেতে। ওকে, সো থার্ড পয়েন্ট হলো আপনার যে স্পিচ, সেটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনা। স্ট্রাকচার বলতে এমন একটা পয়েন্ট, প্রথমে 3টা পয়েন্টের মধ্যে আনা। প্রথম পয়েন্টটা হলো হুক, যে জিনিসটা বা যে আইডিয়াটা মানুষকে আপনার কথা শোনার জন্য অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। যেমন আমি প্রথমে বললাম, এমন একটা আইডিয়া যা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। সেকেন্ড পয়েন্ট হলো এই যে জার্নিটা, এই যে আপনার ইম্প্যাক্ট, মানে যে আইডিয়াটা আপনি বললেন, সেটা
ইম্প্যাক্ট কি, আপনার পার্সোনাল ইম্প্যাক্ট থাকতে পারে, আপনার আশেপাশে এইগুলোর ইম্প্যাক্ট থাকতে পারে। যেমন আমি প্রথমে বললাম যে সোশ্যাল মিডিয়া, এটা ফার্স্টে মানে এটা আবিষ্কার কেন করা হয়েছে, যাতে মানুষের সামাজিকতা বাড়ে, বাট আলটিমেটলি এটা আমাদের অসামাজিক করে দিচ্ছে, মানে একা করে দিচ্ছে। সো এই যে একা হওয়ার ব্যাপারটা, এইটার ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা আপনার পার্সোনাল বা আপনার সামাজিক যে ইম্প্যাক্টগুলো, সেগুলো আপনি জার্নি হিসেবে সেকেন্ড পয়েন্টে তুলে ধরতে পারেন মানুষের কাছে। এবং থার্ড পয়েন্টে এটার সলিউশন আপনি খুঁজে বের করতে পারেন, যে এটার সলিউশন হিসেবে আমরা এই জিনিসগুলো করতে পারি। সো দিস ইজ কাইন্ড অফ এ স্ট্রাকচার, আপনার স্পিচটাকে একটা স্ট্রাকচারের মধ্যে আনা। নাও ফোর্থ যে পয়েন্টটা, সেটা হলো যে আপনি আপনার যে স্পিচ সেটাকে অলরেডি স্ট্রাকচার করে ফেলেছেন, ঠিক আছে? এখন এই স্পিচটাকে আপনি কখনো মুখস্থ করতে যাবেন না, সেটাকে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে নেওয়ার চেষ্টা করেন। মুখস্থ হলে যেটা হবে, খুবই রবোটিক সাউন্ড করবে এবং সেই ক্ষেত্রে অডিয়েন্স আপনার সাথে কানেক্ট করতে পারবে না। এবং এটার খুব ভালো একটা উদাহরণ দিই, অনলাইনে করোনাকালে যখন অনলাইন ক্লাসগুলো হতো তখন মোস্ট সিনিয়র যে টিচাররা, যারা সাধারণত অনলাইন ক্লাসের সাথে পরিচিত না, তারা দেখবেন যে যখন ক্লাসটা শুরু করতে আধা ঘন্টা লাগাই দিত, এবং সেটা খুবই বোরিং ছিল। মানে তারা শুরু করতো অ্যাজ এ আমার নাম এই, আজকে আমরা এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করবো এবং এই জিনিসগুলো দেখবো, খুবই বোরিং। মানে এই টিচাররাই যখন দেখবেন ক্লাসে পড়াচ্ছে, অসাধারণভাবে পড়াচ্ছে, কারণ তখন মানুষ যারা অডিয়েন্স আমরা ছিলাম, আমরা ছাত্রছাত্রীরা, তাদেরকে তিনি আপন করে নিয়েছেন এবং নিজের মতো করে কথা বলতেন, সেটা একদমই রোবোটিক শোনাতো না। সো কখনো রোবোটিক সাউন্ড করা যাবে না, যার কারণে মুখস্থ জিনিসটা মানে স্পিচ মুখস্থ করা যাবে না। অ্যাজ এ কিওয়ার্ড সেগুলো মনে রাখতে হবে এবং পরিবেশ অনুযায়ী সেটা অডিয়েন্সকে বোঝাতে হবে, শেয়ার করতে হবে। এবং 5 যে পয়েন্টটা যেটা লেখক শেয়ার করেছে, সেটা হলো যে যেসব স্পিচে প্রেজেন্টেশন থাকে, মানে পিছনে স্লাইড থাকে, সেটা নিয়ে একটা খুব ভালো একটা পয়েন্ট তিনি বলেছে, যে স্লাইডগুলো যেন আপনার সহযোগী হিসেবে কাজ করে, সেটা যেন আপনার জায়গা না নিয়ে নেয়। মানে হলো আপনি কথা বলতেছেন একটা জিনিস, কিন্তু স্লাইডে দেখা যাচ্ছে অন্য জিনিস। হয়তো বা এমনও হতে পারে যে আপনি যে প্রেজেন্টেশনটা শো করতেছেন, সবাইকে দেখাচ্ছেন, সেই জিনিসটা এতটাই ড্রামাটিক বা এতটাই সুন্দর যে কেউ আর আপনার দিকে নজর দিতেছে না, সবাই হলো স্লাইডের দিকে তাকায় আছে। তাহলে কিন্তু আপনার যে স্পিচটা, সেটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। সো লেখক যেটা বলতেছে, যে আপনি যে গল্পটা বলবেন, অবশ্যই আপনি স্ট্রাকচার অনুযায়ী একটা গল্প, একটা জার্নি শেয়ার করতেছেন সবার সাথে, সেই জার্নির সাথে জার্নিকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে এমন কিছু স্লাইড রাখা, এবং সেটাকে সিম্পল রাখা, যেটা আপনার স্টোরি টেলিংয়ে সাহায্য করবে, নাকি সে নিজেই একটা স্টার হয়ে বসে থাকবে। সো দিস ইজ কাইন্ড অফ থিং, যে আপনার স্লাইড কখনো যেন, বা আপনার প্রেজেন্টেশন যেন আপনার জায়গা না নিয়ে যায়। সো দিস ইজ অল অ্যাবাউট 5 পয়েন্ট অ্যাবাউট পাবলিক স্পিকিং। আরও অনেক পয়েন্ট আছে, গুছায় বলা যেত, বাট সেই জন্য আমি বলবো না, এটা আপনাকে পড়ে নিতে হবে। সো দিস ইজ কাইন্ড অফ রেকমেন্ডেড যারা পাবলিক স্পিকিং নিয়ে একটা ইন্টারেস্ট রাখেন তাদের জন্য। সো দ্যাটস ইট।